ডাব অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংক থেকে যে গ্রামার প্র্যাকটিস সেট রয়েছে 25খানা, সেই 25খানা সেট আমরা কমপ্লিট করতে চলেছি। তার মধ্যে 1 থেকে 6 পর্যন্ত সেট আমি করেছি। আজকে আমরা 7, 8, 9 এই 3টে সেট করব। অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে 3টে করে সেট থাকবে, নিয়ে 25খানা সেট আমরা কমপ্লিট করব। এবং তারপরে মাধ্যমিকে যে সমস্ত গ্রামার পড়েছে এর আগে পর্যন্ত তোমাদের সিলেবাস অনুসারে, সেই সিলেবাস অনুসারে গ্রামারগুলো কমপ্লিট করব। শুধু তাই নয়, তার সঙ্গে মাধ্যমিকে সিন আনসিন রাইটিং যেগুলো পড়েছে এতদিন পর্যন্ত, সেগুলো আমি এক সময় তোমাদের প্লে লিস্ট করে সাজিয়ে দেবো এবং সেগুলো নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক আজকের সেট নাম্বার 7। দেখো সেট নাম্বার 7-এ কি আছে। তো তার আগে তোমরা নিশ্চয়ই জানো যে মাধ্যমিকে 3 নম্বর থাকে ভার্ব ফর্ম, 3 নম্বর থাকে আর্টিকেল প্রিপোজিশন এবং 3 নম্বর থাকে তোমার গ্রুপ ভার্ব মানে 9 নম্বর, আর 3 নম্বর থাকে তোমার ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, জয়নিং, স্প্লিটিং, এইগুলো। তাহলে টোটাল 12 নম্বরের গ্রামার আমাদের পড়ে এবং তার সঙ্গে 8 নম্বর থাকে ভোকাবুলারি, যেটা আনসিন প্যাসেজ থেকে তুলে দেওয়া থাকে বা ওই আনসিন প্যাসেজ থেকে ওয়ার্ড খুঁজে তোমাদের একই রকমের অর্থের মিনিং সেখানে লিখতে হয়। তো এটা তোমাদের মাথায় থাকবে আশা করি। এবার দেখো আমরা সেট নাম্বার 7 থেকে শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার এ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে লক্ষ্য করো এটা ভার্ব ফর্ম দিয়ে পূরণ করতে হবে। অনিল কুম্বলে ড্যাশ হিস্ট্রি। তাহলে অনিল কুম্বলে মেক্স হিস্ট্রি না মেড হিস্ট্রি না ওয়াজ মেকিং হিস্ট্রি বাই ড্যাশ 10 উইকেটস ইন অ্যান ইনিংস ইন দিল্লি ইয়েস্টারডে। তাহলে গতকাল আছে না, তাহলে গতকাল সে করছিল না করেছিল, করেছিল মানে V2 ডাইরেক্ট, অর্থাৎ মেক্স তো হবেই না, এটা V1, অর্থাৎ এই V1 তো প্রেজেন্ট টেন্সে বসে, আর এখানে আমাদের ইয়েস্টারডে আছে, তাহলে এটা মেক্স হবে না। ওয়াজ মেকিং কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স এখানে বসবে না এই কারণেই, কারণ এটা ইতিহাস তৈরি করছিল না, করেছিল, কারণ উইকেট নিয়েছিল এবং সে করেছিল। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো, মেড বসাবো। এক্ষেত্রে আমরা মেড বসাবো। অনিল কুম্বলে মেড, মেড হিস্ট্রি। এবার দেখো বাই, কিছুর দ্বারা কিছু করা, যে বাই 10 উইকেটস ইন অ্যান ইনিংস ইন দিল্লি ইয়েস্টারডে। গতকাল দিল্লিতে একটা ইনিংসে 10টা উইকেট নিয়ে অনিল কুম্বলে একটা ইতিহাস তৈরি করেছিল। তাহলে এখানে বাই আছে, কিছু করে, তাহলে বাইয়ের পরে আমরা সবসময় ভার্বের 4 নম্বর ফর্ম বসাবো, অর্থাৎ V1 এর সঙ্গে যে আইএনজি ফর্ম, সে আইএনজি ফর্মটা বসাবো। তাহলে এক্ষেত্রে হবে ব্যাগিং, এক্ষেত্রে হবে ব্যাগিং, ঠিক আছে। ব্যাগিং 10 উইকেটস বাই অ্যান ইনিংস ইন দিল্লি ইয়েস্টারডে হয়ে গেল। কুম্বলে ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কুম্বলে খুব হতাশ ছিল, নট টু গেট দ্য বল, বলটা না পাওয়ার জন্য, হুইচ মেড হিম ফেমাস, যেটা তাকে বিখ্যাত করেছিল। দ্য বল ড্যাশ দ্য পাকিস্তান ক্যাপ্টেন ওয়াসিম আকরম। তাহলে পাকিস্তান ক্যাপ্টেনকে দেখো উড ডিসমিস মানে ডিসমিস করতো, ডিসমিসিং তো ডাইরেক্ট বসবেই না, ডাইরেক্ট ডিসমিসিং বসবেই না, সাবজেক্ট করে ডাইরেক্ট হয় V1 না হলে V2, আর না হলে এভাবে হেল্পিং ভার্বের পর বসবে। কিন্তু এটা উড মানে করতো না করেছিল, করেছিল বলেই তো সে 10th উইকেট পেয়েছিল, তাই না, তার 10 ভিকটিম হয়েছিল, তা সেক্ষেত্রে ডিসমিসড হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখবো ডিসমিসড, ডিসমিসড। যখন তোমরা ভার্ব ফর্ম করবে তখন পুরো সেন্টেন্সটা একবার পড়ে নিয়ে দেখবে যে সেন্টেন্সটার মধ্যে বা যে বক্তব্য বলছে সেটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্সে রয়েছে। তাহলে তোমাদের ভার্ব ফর্ম করতে সুবিধা হবে, কারণ এলিমিনেট করতে বা বাদ দিতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা এবার চলে এসো, এবার আমরা আসবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে আমরা পূরণ করব। ড্যাশ ডিল, গ্রেট ডিল। দেখো এই যে গ্রেট ডিল কথাটা আছে না, এটা একটা ফ্রেজ, এর আগে এ বসে, এ গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণে, হ্যাজ বিন সেড প্রচুর পরিমাণে বলা হয়েছে, অ্যান্ড রিটেন লিখা হয়েছে, অ্যাবাউট দ্য গিপসিস গিপসিসদের সম্পর্কে, হু ওয়ান্ডার যারা ঘুরে বেড়াতো, ড্যাশ প্লেস ড্যাশ প্লেস, তার মানে ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায়, এভাবে মাথায় রাখবে, ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ঘুরে বেড়াতো, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু সেন্টেন্সের মিনিং বুঝতে হবে, না হলে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন বা ভার্ব ফর্ম কোনোটাই করতে পারবে না। তারপরে চলে এসো কোশ্চেন নাম্বার সি, ডু অ্যাজ ডিরেক্টেড। মাই ফাদার সেড টু মাই ব্রাদার, আমার বাবা আমার ভাইকে বলেছিল, ডু নট গো আউট ইন দ্য সান, রৌদ্রের মধ্যে বেরিয়েও না। দেখো এটা কোন সেন্টেন্স বলো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স,
ইম্পারেটিভ মানে হলো আদেশ, উপদেশ এবং অনুরোধমূলক বাক্য। তাহলে এখানে অর্ডার হতে পারে, অ্যাডভাইস হতে পারে, রিকোয়েস্ট হতে পারে। এখানে বাবা ছেলেকে রোদ্রে বেরোতে মানা করছে, তার মানে এটা অ্যাডভাইস দিচ্ছে বলা যেতে পারে। তাহলে ফাদার এখানে সেড টু কি হয়ে যাবে? অ্যাডভাইস। আমি উপরে করছি, দেখো 1 নম্বর, এটা হবে মাই ফাদার, আমার বাবা, ঠিক আছে। তারপরে কি হবে? সেড টু হয়ে যাবে অ্যাডভাইসড, অ্যাডভাইসড। তারপরে কিন্তু টু বসবে না, অ্যাডভাইসড মাই ব্রাদার, মাই ব্রাদার, আমার ভাইকে উপদেশ দিয়েছিল। এবার দেখো যদি ডু নট থাকে তাহলে আমাদের কি করতে হবে? নট টু। আর যদি ডু নট না থাকে তাহলে টু গো আউট, ঠিক আছে। ভার্ব থাকলে যা ডাইরেক্ট টু বসবে, কিন্তু ডু নট থাকলে কি হবে? নট টু। তাহলে এক্ষেত্রে আমরা বসাবো নট টু, তারপরে বসাবো গো আউট ইন দ্য সান, আউট ইন দ্য সান, ইন দ্য সান, ঠিক আছে। এই হয়ে গেল তোমাদের ন্যারেশন চেঞ্জ। এবার আমরা চলে আসবো অনলি ইউ ক্যান সলভ দ্য সাম, একমাত্র তুমি এই অঙ্কটা করতে পারো। এটাকে নেগেটিভে আনতে হবে। মনে রাখবে অনলি দিয়ে যদি নেগেটিভ থাকে তো অনলির জায়গায়, শুধুমাত্র অনলির জায়গায় আমরা কি বসাবো বলো? নান বাট। যদি কোনো ব্যক্তি হয় তাহলে নান বাট, যদি কোনো বস্তু হয় তাহলে নাথিং বাট। তাহলে এখানে হবে নান বাট, নান বাট। দেখো এটা আমি লিখে দেখাচ্ছি একবার, আমি মিটিয়ে দিচ্ছি এটা। দেখো 2 নম্বর কি হবে? অনলি যেটা আছে অনলি জায়গায় লিখে দাও নান বাট, কেউ না কিন্তু তুমি, এর ইংরেজি হচ্ছে নান বাট। এবার তুমি লিখে দাও ইউ ক্যান সলভ দ্য সাম, ইউ ক্যান সলভ দ্য সাম, হয়ে গেল। নান বাট ইউ, কেউ না কিন্তু শুধুমাত্র তুমি, ক্যান সলভ দ্য সাম, অঙ্কটা করতে পারো। 3 নম্বর দেখো মাই আঙ্কেল গেভ মি এ ক্রিকেট বল, ইট ওয়াজ গ্রিন ইন কালার। আমার আঙ্কেল কাকা আমাকে একটি ক্রিকেট বল দিয়েছিল, ইট ওয়াজ এটা ছিল গ্রিন সবুজ, ইন কালার রঙে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। দেখো জটিল বাক্য আমরা হয় নাউন ক্লজ, না হলে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এই 3টি ক্লজ দিয়ে করতে পারি। এখানে লক্ষ্য করো রিলেশন কিছু আছে কি নাই। ক্রিকেট বলের সঙ্গে দেখো ইটের রিলেশন আছে, তাহলে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ এবার জয়েন করতে পারবো। কিভাবে দেখো? 3 নম্বর দেখো এখানে আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব যে কিভাবে অ্যান্সার গুলো করা হয়। মাই আঙ্কেল গেভ মি এ ক্রিকেট বল, এটা আমরা লিখবো মাই আঙ্কেল গেভ মি এ ক্রিকেট বল। এবার কি লেখা আছে? ইট ওয়াজ। তাহলে ইট ওয়াজ মানে দ্যাট ওয়াজ, যেটা ছিল, দ্যাট ইটের জায়গায় দ্যাট বসিয়ে দাও, দ্যাট ওয়াজ গ্রিন ইন কালার, দ্যাট ওয়াজ গ্রিন ইন কালার। এ হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা কিন্তু রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে যোগ হলো। তা তোমাদের যদি বলতো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ দিয়ে জয়েন করো তাহলে এটা, যদি বলতো রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করো তাহলে এই অ্যান্সার হতো। যদি বলতো কমপ্লেক্স সেন্টেন্স করো তাহলেও কিন্তু এই অ্যান্সারটাই হতো, ঠিক আছে। তারপরে দেখো তাহলে আমরা চলে গেলাম কোশ্চেন নাম্বার সি, আমাদের কমপ্লিট। কোশ্চেন নাম্বার ডি দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। আমরা জানি ফ্রেজাল ভার্ব 3 নম্বর পড়বে, ঠিক আছে। গ্রুপ ভার্ব, তাহলে গ্রুপ ভার্ব দিয়ে পূরণ করতে হবে। এক্সটিংগুইশ দ্য ল্যাম্প, এক্সটিংগুইশ মানে হলো নিভিয়ে দেওয়া, নিভিয়ে দেওয়া। তাহলে কি হবে এটা? দেখো নিভিয়ে দেওয়া ইংরেজি হচ্ছে পুট আউট, পুট আউট মানে নিভিয়ে দেওয়া। যে সমস্ত ফ্রেজাল ভার্ব গুলো এখানে করাচ্ছে এইগুলোই কিন্তু পরীক্ষায় পড়ে, এর বাইরে খুব একটা পড়ে না। কারণ ফ্রেজাল ভার্ব প্রচুর আছে, তুমি কত করতে পারবে না। যেগুলো এই বইয়ে আছে বা রায়ান মার্টিনের বইয়ে আছে সবগুলো আমি নিয়ে আসবো, সেই সবগুলো আমি করাবো এবং এইগুলো করলেই তোমাদের কিন্তু এর মধ্যে পরীক্ষায় আসবে। তাহলে পুট আউট মানে কি বললাম? আগুন নেভানো, ঠিক আছে, কোনো কিছু নিভিয়ে দেওয়া, আগুন নিভিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে নিভিয়ে দেওয়া ইংরেজি হলো পুট আউট। আর এর মাথায় মনে রাখবে যে এক্সটিংগুইশ মানে নেভানো, এক্সটিংগুইশ দ্য ল্যাম্প, এইগুলো মনে রাখবে কিন্তু অবশ্যই। এক্সটিংগুইশ মানে নিভিয়ে দাও দ্য ল্যাম্প, আলোটিকে। রেয়ার্ড, দ্য গার্ল ওয়াজ রেয়ার্ড, মেয়েটিকে লালন পালন করা হয়েছিল বাই হার ফাদার, তার বাবার দ্বারা। তাহলে রেয়ার মানে লালন পালন করা, তাহলে এখানে ব্রিং আপ, ব্রিং আপ মানে লালন পালন করা। আমরা কিন্তু এটা দেখো V3 তে আছে, প্যাসিভ হয়েছে। তাহলে ব্রিং আপ এর 3 নম্বর ফর্ম কি? ব্রট আপ, ব্রট আপ। তাহলে ব্রট আপ হবে ব্রট আপ, BROUGHT আপ। তাহলে ব্রট আপ মানে হচ্ছে লালন পালন করা, লালন পালন করা, এটা মনে রাখবে। আর তার সঙ্গে মনে রাখবে রেয়ার এই কথাটা মানে লালন পালন করা।
3 নম্বর দেখো দ্য টিচার ওয়াজ এক্সামিনিং, মানে পরীক্ষা করছিল দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। তাহলে অ্যান্সার স্ক্রিপ্ট পরীক্ষা করা বা দেখা ইংরেজি কি বলো তো? লুক ওভার। ঠিক আছে, কিন্তু বলো এখানে লুক ওভার কিন্তু হবে না, লুকের সঙ্গে কি যোগ হবে? বুঝতে পারছো, আইএনজি ফর্ম আছে, তাহলে আইএনজি যোগ হবে, তাহলে এটা হবে লুকিং ওভার, লুকিং ওভার। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, এর মানে হলো কি? পরীক্ষা করা, পরীক্ষা করা, পরীক্ষার বা পরীক্ষার খাতা দেখা বলতে পারো। ঠিক আছে, পরীক্ষার খাতা দেখা, এটাকে আমরা বলতে পারি লুক লুক ওভার আর কি, লুকিং ওভার। ঠিক আছে, তাহলে আমাদের 7 নম্বর যে সেটটা সেটা হয়ে গেল। আমরা চলে আসবো এবার আমাদের 8 নম্বর সেটে। দেখো 8 নম্বর সেটে কি বলেছে, আবার সেই প্রথমে আমাদের কি এত ভার্ব ফর্ম, সাম 30 ইয়ার্স এগো। দেখো এই সেন্টেন্সটা থেকে কি বুঝছো? 30 বছর আগে, তার মানে এটা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স নয়। এটা হলো পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স নয়, তাহলে প্রেজেন্ট টেন্স বসবেই না। এখান থেকে বুঝতেই পারছো স্ট্যান্ড প্রেজেন্ট টেন্স বসবে না, ইজ স্ট্যান্ডিং এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসবে না, স্টুড V2 এইটাই বসবে। দেখো মানে না বুঝতে পারলেও হয়ে যাবে এইটুকুর মধ্যে। সাম 30 ইয়ার্স এগো, 30 বছর আগে, এ ওয়াইড আইজ ইমপ্রেশনেবল গার্ল, একটা দারুণ চোখের ইমপ্রেশনেবল গার্ল, সে স্টুড করেছিল মানে দাঁড়িয়েছিল, স্টুড দাঁড়িয়েছিল, বিনিথ এ ড্যাশ রকেট। এবার দেখো বিনিতে, এবার রকেটের আগে কখনো নাউন বসবে না, টাওয়ার রকেট, টাওয়ার্স রকেট, টাওয়ারিং রকেট। তোমরা ভালো করে বোঝো, টাওয়ার রকেট, টাওয়ারিং রকেট, আমরা করবো টাওয়ারিং রকেট। ভার্ব যদি বসাবো, আমরা তো ভার্ব বসাবো এখানে, তাহলে ভার্ব যদি বসায় তাহলে এখানে টাওয়ার্সটাও ভার্ব এটা বসবে না, টাওয়ারটাও ভার্ব এটা বসবে না। টাওয়ারিং কেন বললাম? এটা হচ্ছে জিরান্ড অর্থাৎ নাউন ফর্ম, তাহলে টাওয়ারিং রকেট বলতে পারি আমরা, এটাকে অ্যাডজেক্টিভে বলতে পারি, পার্টিসিপলে বলতে পারি, তাহলে সেই হিসাবে পার্টিসিপল যে ভার্ব ফর্ম, ভার্বের 4 নম্বর ফর্ম সেটা বসবে। টাওয়ারিং রকেট ইনসাইড ওয়ান অফ ইন্ডিয়াস আর্লিয়েস্ট রকেট লঞ্চিং স্টেশন ইন কেরালা, কেরালায় সেটা হয়েছিল। দ্য রকেট ওয়াজ রেডি হচ্ছিল টু। এবার দেখো রকেট নিজে ফায়ার করবে না রকেটকে ফায়ার করা হবে? রকেটকে ফায়ার করা হবে, তাহলে আমরা প্যাসিভ ভয়েস করব, বি ভার্ব ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ বি ফায়ার। বুঝতে পারা গেল? আমরা এখানে দেখবো রকেট নিজে ফায়ার করবে না, রকেটকে ফায়ার করা হবে, তাহলে এখানে বি ফায়ার বসবে, মাথায় রাখবে। এই ধরনের যে সেটগুলো রয়েছে এগুলো প্র্যাকটিস করে, এইগুলোই পরীক্ষায় পড়বে, খুব বেশি করার দরকার নাই, বেশি খাটার দরকার নাই, যেটুকু পড়বে যেমন স্টাইল রয়েছে আমাদের পরীক্ষার সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে। দেখো নম্বর বি, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ নট এ ম্যান অফ অ্যাপিল। দেখো এ ম্যান অফ অ্যাপিল মানে অ্যাপিল মানে কি? প্রার্থনা করা বা বলতে পারো ভিক্ষে চাওয়া। ভিক্ষে চাওয়ার মানুষ ছিলেন না, টু গ্রেস অফ দ্য ব্রিটিশদের অনুগ্রহের, ব্রিটিশ রুলার্স। হ্যাঁ, জাস্ট ফ্রিডম ফর ইন্ডিয়া, ফ্রিডমের জন্য, ভারতের দেশের স্বাধীনতার জন্য, তার জন্য ইংরেজি কি? ফর বসবে, ফর ফ্রিডম অফ দ্য কান্ট্রি, দেশের স্বাধীনতার জন্য। বুঝতে পারলা? সেটা চলে এসো। এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে এভারেস্ট হলো সবচাইতে উচ্চতম শৃঙ্গ। এবার দেখো ডিগ্রি চেঞ্জ, এটা কোন ডিগ্রিতে আছে বলো? এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে, সুপারলেটিভে আছে। ঠিক আছে, তাহলে সুপারলেটিভে রয়েছে, আমরা যে কোনো একটা ডিগ্রি করতে পারি, কম্পারেটিভও করতে পারি আবার পজিটিভও করতে পারি। তো তোমাদেরকে আমি দুটো করেই দেখাচ্ছি। দেখো 1 নম্বর কম্পারেটিভ করছি। ঠিক আছে, এভারেস্ট ইজ, আমরা কিভাবে লিখবো? এভারেস্ট ইজ হায়ার হয়ে যাবে, তাই না? কারণ ইয়ার যোগ হবে, কম্পারেটিভে হায়ার দ্যান। এবার এই যে দেখছো পিক, তাহলে এখানে হবে এনি আদার পিক, এখানে হবে এনি আদার পিক, অন্য কোনো পিকের চাইতে। তারপরে কি হবে? লাস্টে কি আছে? ইন দ্য ওয়ার্ল্ড, তুমি ইন দ্য ওয়ার্ল্ড বসে যাবে, ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? এবার দেখো এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি করব? দেখো এই যে এনি আদার পিক আছে না, এটা হয়ে যাবে নো আদার পিক, নো আদার পিক। ঠিক আছে, ইন দ্য ওয়ার্ল্ড একসঙ্গে বসে যাবে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কোনো কোনো পিকই নয়, ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে, ইজ এবার অ্যাজ হবে, ইজ অ্যাজ কি? ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল পজিটিভ। তাহলে আমাদেরকে বলতেই পারতো যে পজিটিভ ডিগ্রিতে করো বা কম্পারেটিভ ডিগ্রিতে করো, তো দুটোই তোমাদেরকে আমি করে দিলাম। এবার দেখো 2 নম্বর, টেল দ্য স্টোরি, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করো।
টেল দ্য স্টোরি, এটা অনেক রকম ভাবে করা যেতে পারে, ঠিক আছে। দেখো গল্প বলো, তাহলে 1 নম্বর করা যেতে পারে যে ইউ আর রিকোয়েস্টেড টু, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। তাহলে আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য চেঞ্জ করতে হবে, ভয়েস আমাদের, তাহলে আমরা বলতে পারি ইউ আর রিকোয়েস্টেড, এই কথাটা লাগাতে পারি রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। এবার যা আসে তাই বসিয়ে দেবো, টেল দ্য স্টোরি, এটাও করতে পারি আমরা, টেল দ্য স্টোরি, এটাও আমরা করতে পারি। আবার যেহেতু এখানে অবজেক্ট আছে, তাহলে লেট দিয়েও করতে পারি। তাহলে কিভাবে করব? লেট দ্য স্টোরি, অবজেক্ট আগে বসবে, তারপরে বলতে কি বলো দেখি, বি বসবে, লেট দ্য স্টোরি বি। এবার টেল ভার্ব এর 3 নম্বর ফর্ম কি হবে? টোল্ড, টোল্ড, টোল্ড। তাহলে দুটোই কিন্তু ঠিক, তবে সব থেকে বেশি এটা ভালো, না হলে এটা করলেও কিন্তু ভুল নয়, দুটোই ঠিক, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদের বললেন, আর ইউ রেডি টু স্টার্ট দ্য ক্লাস, তো তোমরা কি রেডি ক্লাস করার জন্য? তাহলে এটা দেখো ইয়েস নো কোশ্চেন, এটা কি? এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তাহলে ইয়েস নো কোশ্চেনে আমরা কি বসাই বলো? ইয়েস নো কোশ্চেনে আমরা বসাই ইফ বা ওয়েদার, এই কথাটা আমরা বসাই, ঠিক আছে। তাহলে কিভাবে বসাবো আমরা? দেখো কিন্তু অবশ্যই অ্যাসার্টিভে আনতে হবে, মানে হেল্পিং ভার্বটা পরে যাবে, সাবজেক্ট আগে চলে আসবে। দ্য টিচার, এটা তো জিজ্ঞেস করছে, তাহলে সেড টু কি হয়ে যাবে? আস্কড। তাহলে কি লিখবো আমরা? দেখো 1 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, সরি 3 নম্বর। দেখো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, হলো টিচার আস্কড দ্য স্টুডেন্টস। এবার কি করব? ইফ, এবার আমরা ইফ বসাতে পারি, অথবা আমরা ওয়েদার বসাতে পারি, দুটোই আমরা বসাতে পারি, ব্র্যাকেটে আমি লিখে দিলাম, হলো। এবার দেখো আর ইউ আছে, ইউ মানে কি? ইউটা কে? স্টুডেন্টস। তাহলে আমরা কি করব? ইফ দ্য স্টুডেন্টস, হলো। এবার দেখো তাহলে ইউটা হয়ে গেল স্টুডেন্টস, আর হয়ে যাবে কি? ওয়্যার হয়ে যাবে, কারণ পাস্ট টেন্স হবে, ওয়্যার রেডি টু স্টার্ট দ্য ক্লাস, টু স্টার্ট দ্য ক্লাস, বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? ন্যারেশন চেঞ্জ করতে হবে। এবার আবার আমরা চলে আসবো কোথায়? আমাদের কোশ্চেন নাম্বার ডি, অর্থাৎ এখানে কি আছে? এখানে আছে আমাদের ফ্রেজাল ভার্ব। সামন মানে ডেকে আনা, সামন এ ডক্টর, একটি ডাক্তার ডেকে আনো, এটা কল ইন মানে ডেকে আনা। তাহলে সামন দিয়ে শুরু হচ্ছে, তাহলে কল ইন লিখবো আমরা, কোনো পরিবর্তন হবে না, কল ইন। যে ভার্ব ফর্মে থাকবে সেই ভার্ব ফর্ম বসাতে হবে। তাহলে সামন এ ডক্টর মানে একটি ডাক্তার ডেকে নিয়ে আসো। ইউ মাস্ট কন্টিনিউ ইউর স্টাডি, তুমি তোমার স্টাডি চালিয়ে যাবে। তাহলে কন্টিনিউ করা মানে চালিয়ে যাওয়া, ইংরেজিকে ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। দেখো ক্যারি অন, তাহলে ক্যারি অন আছে, ক্যারি অনই লিখবো আমরা, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। এখানে আরেকটা কথা মনে রাখিও, গো অন মানেও চালিয়ে যাওয়া, কিপ অন মানেও চালিয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে দেখো এ স্ট্যাচু ওয়াজ এস্টাবলিশড হিয়ার, এখানে এস্টাবলিশ করা হয়েছিল, সেট আপ করা, ঠিক আছে। এই সেটের 1 নম্বর সেট, 2 নম্বর সেট, 3 নম্বর সেট, এটা কত নম্বর ফর্ম? 3 নম্বর ফর্ম, V3 স্থাপন করা হয়েছিল। তাহলে সেট আপই হবে, কারণ এটা 1 নম্বরও যা, 2 নম্বরও তা, 3 নম্বরও তা, এটা কিন্তু 3 নম্বর ফর্ম বসলো, ঠিক আছে। আচ্ছা, এবার আজকের আমাদের লাস্ট সেট নাম্বার 9, এটা আমরা করব, এটা করে আমাদের এখানে কমপ্লিট আজকের পার্ট। দেখো কোশ্চেন নাম্বার এ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, আবার সে ভার্ব ফর্ম। আই ওয়াজ আছে, তাহলে দেখো এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোর উপরে V1 বসবে না, আর V1 V2 বসবে না, V3 বসতে পারে। তাহলে হ্যাভ তো বসবে না, কারণ এটা V1, আর হ্যাড V3ও হয়। তাহলে আই ওয়াজ হ্যাড টি, আই ওয়াজ হ্যাড হয় না, আই হ্যাভ হ্যাড হয়। তাহলে আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা নিচ্ছিলাম, আমি চা খাচ্ছিলাম, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, বাড়িতে চা খাচ্ছিলাম, চলছিল, ঠিক আছে। অন দ্য ইভিনিং অফ 30th January 1948, when আমাকে ডাকা হয়েছিল, তাহলে আই ওয়াজ হয়, ঠিক আছে। এর আগে আমাকে ডাকা হয়নি, কোনো ঘটনার আগে নয়, যে আমি চা খাচ্ছিলাম তার আগে হয়েছিল তা নয়, সেই সময় ডাকা হয়েছিল। যদি আগে, তার আগে কোনো কাজ ঘটতো, হ্যাড বিন করলো তো, তাহলে এখানে ওয়াজ কল্ড হবে।
তাহলে আই ওয়াজ কল্ড আমাকে ডাকা হয়েছিল টু দ্য বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। গান্ধীজি, এবার দেখো এই ঘটনাটা কিন্তু এরও আগে ঘটে গেছে, যখন ডাকা হলো তার আগেই গান্ধীজি মারা গেছে। তাহলে গান্ধীজি হ্যাড বিন শট, ঠিক আছে, এটা বসবে এখানে, হ্যাড বিন শট অন ইচ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, মানে টেলিফোন করে জানাচ্ছে যে গান্ধীজি মারা গেছে। তো কোনটা আগে হয়েছে, মানে অ্যাকচুয়ালি এই গান্ধীজির মরে যাওয়াটা আগে হয়েছে না টেলিফোনটা করাটা আগে হয়েছে, তাই না? লেখক বা লেখিকা জানতে পেরেছে আগে, আগে ঘটনাটা ঘটে গেছে, গান্ধীজি মারা গেছে আগে। আগে যখন হয়ে গেছে তখন হ্যাড বিন এ ফর্মটা ব্যবহার করবো, ঠিক আছে। ওয়াজের যে পারফেক্ট টেন্স সেটা কি, হ্যাড বিন, এই ফর্মটা ব্যবহার করবো। যদি দুটো কাজের মধ্যে একটা কাজ আগে হয় তো সে এটা বলবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে এসো, fill in the blanks with appropriate article. 70-year-old man was allegedly robbed of by his mobile. তাহলে এ 70-year-old man, একটি 70 বছর বয়সী লোক, was allegedly robbed of his mobile phone, তার মোবাইল ফোনটাকে সে তার চুরি গেছিল। কার দ্বারা গেছিল, দেখো এটা প্যাসিভ ভয়েস, তাহলে বাই, এখানে কিন্তু ভুল করে দেখো, বাই অ্যান আনআইডেন্টিফাইড ম্যান, অপরিচিত ব্যক্তির দ্বারা ড্যাশ কলকাতায় ইয়েস্টারডে, কলকাতা জায়গার নাম না, তাহলে কি বসবে, ইন কলকাতা ইয়েস্টারডে, গতকাল কলকাতায়, বোঝা গেল। সি চলে আসো, দেখো নো আদার রিভার ইন ইন্ডিয়া, দেখো সেটাই ডিগ্রি চেঞ্জ, ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য গঙ্গা, ডিগ্রি চেঞ্জ করো, দুটোই করতে পারো তোমরা এখানে। দেখো 1 নম্বর করে দেখাচ্ছি আমি, এটাকে করো তোমরা প্রথমে সুপারলেটিভ ডিগ্রি, দা গঙ্গা, দেখো দা গঙ্গা ইজ, দা বসবে সুপারলেটিভ ডিগ্রি আগে, দা কি হবে এখানে, লার্জ আছে, লার্জেস্ট, ইজ দা লার্জেস্ট রিভার, তারপরে কোথাকার রিভার, কোথায় আছে, ইন ইন্ডিয়া, তাহলে ইন ইন্ডিয়া হয়ে গেল, ইন ইন্ডিয়া হয়ে গেল এটা। আচ্ছা, আরেকটা কি হবে বলো, আরেকটা কি হবে এখানে করছি আমি 2 নম্বর, অর্থাৎ এটা সুপারলেটিভে হলো, এটা কিসে আছে, পজিটিভে আছে, কম্পারেটিভ করব, দা গঙ্গা ইজ লার্জার, তাই তো, কম্পারেটিভে লার্জার হবে, লার্জার দেন এনি আদার কি আছে, রিভার, তাহলে এনি আদার রিভার ইন ইন্ডিয়া, বোঝা গেল, ইন ইন্ডিয়া, ভারতে। তাহলে ডিগ্রি চেঞ্জ কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার দেখো লাস্ট আমাদের আজকের প্রশ্ন, অর্থাৎ ফ্রেজাল ভার্ব, এটা আমরা করব, এটা দেখতে পাওয়া যাচ্ছে না আর উঠবেও না। দেখো এখান থেকে দেখো, ইনভেস্টিগেটেড মানে তদন্ত করা, পুলিশ ইনভেস্টিগেটেড দ্য ম্যাটার, দেখো পুলিশ ব্যাপারটিকে তদন্ত করেছিল, ইনভেস্টিগেটেড মানে তদন্ত করেছিল, পুলিশ ইনভেস্টিগেটেড দ্য ম্যাটার, তদন্ত করেছিল, তদন্ত করা ইংরেজি কি বলো, তদন্ত করা ইংরেজি কি, লুক ইনটু, দেখো পুট বাই পুট আউট, টেক অফ, লুক ইনটু আছে, তাহলে লুক ইনটু বসবে এখানে, কিন্তু লেখার জায়গা আমার জায়গা নেই, দেখো মানে এটা নিতে পারছি না, দেখো লুক ইনটু, এখানে লুক ইনটু হয়ে যাবে লুকড ইনটু হয়ে যাবে লুক ইনটু, হলো। আচ্ছা, এরপরে বলো রিমুভ মানে রিমুভ মানে খুলে ফেলা, দ্য শুজ, জুতো খুলে ফেলো, হোয়াইল এন্টারিং দ্য হেয়ার, এখানে প্রবেশ করার আগে, খুলে ফেলা ইংরেজি কি বলো, টেক অফ মানে খুলে ফেলা, টেক অফ, OFF ঠিক কিন্তু, হ্যাঁ টেক OF নয়, OFF, টেক অফ মানে খুলে ফেলা। তাহলে এখানে আমরা কি করবো, রিমুভ করতে বলছি মানে টেক অফই বসবে, টেক অফ, OFF। আচ্ছা, তারপর চলে এসো 3 নম্বরে কি আছে, সেভস, দ্য ম্যান সেভস মানি ফর হিজ ডটার্স ফিউচার, মেয়ের ভবিষ্যতের জন্য মানুষটি সঞ্চয় করে যে পুট বাই, এখানে পুট বাই হবে না কিন্তু পুটস বাই হবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য সেভের জায়গায় সেভস হয়েছে, তাহলে পুটের জায়গায় পুটস হবে, তাহলে আমরা কি করবো এখানে, পুটস বাই, এখানে আমরা করবো পুটস বাই। তাহলে এই আমাদের আজকের 9 নম্বর সেট পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের আর এখনো বাকি আছে কটা বলো, 16টা, এখনো 16টা বাকি আছে, তাহলে 25খানা সেট কমপ্লিট হবে। শুধু 25খানা সেটই নয়, এর সঙ্গে আরো প্র্যাকটিস সেট নিয়ে আসবো, রায়ান মার্টিন থেকে নিয়ে আসবো, কোশ্চেন ব্যাংক থেকে নিয়ে আসবো, আরো অন্যান্য, এবং তার সঙ্গে আমি চয়েস করে তোমাদের যে তোমার কোশ্চেন ব্যাংক রয়েছে, সরি যে টেস্ট পেপার রয়েছে, সেই টেস্ট পেপার থেকেও কিন্তু তোমাদের এই ধরনের কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই থাকলো, ধন্যবাদ।